আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মাইনর অ্যাক্টের মধ্যে অস্ত্র আইন দিয়ে আমরা শুরু করব। আমি ধারাবাহিকভাবে চেয়েছিলাম যে প্রতিদিন ক্লাস হবে, আপনারা যদি সকলে জয়েন করেন। তো প্রথম দিকে একটু স্টুডেন্ট কম দেখেছিলাম, এখন ইনশাল্লাহ অনেক স্টুডেন্ট জয়েন করেছে। তো আজকে একদিনই অস্ত্র আইন আমরা শেষ করে দেবো। আজকে অস্ত্র আইন নিয়ে আলোচনা হবে। আজকে ক্লাসটি একটু সংক্ষিপ্ত নেব। এনিওয়ে, আমরা আর সময় নিচ্ছি না। আপনারা হাতের কাছে কাগজ কলম রাখবেন। আহ, যদি কারো থাকে, কোনো কোশ্চেন থাকে, সেগুলো গ্রুপে লিখবেন। প্রথমে চার ধারা রয়েছে সংজ্ঞা। অস্ত্র আইন নিয়ে একটু কথা বলি। অস্ত্র আইন হচ্ছে 1878 সালের আইন। বড়লাট লিটন, ইনি ভারতবর্ষের তার একটি বাহিনী ছিল, জাতীয়তাবাদী ভারতের একটি দল ছিল। সেই দলের যে সন্ত্রাসটা ছিল বা রাষ্ট্রবিদ্রোহী রাষ্ট্রবিরোধী যে লোকজনগুলো ছিল, সেই লোকজনকে দমন করার জন্য 1878 সালে এই আইন প্রণয়ন করা হয়। আপনারা আরো যদি বিস্তারিত বুঝতে চান যে দণ্ডবিধি, যে দণ্ডের বিধান, সেটি কার্যকর করার জন্য আহ, আহ, যে বিষয়গুলো রয়েছে বা তাকে হেল্প করার জন্য বা তার সাবঅর্ডিনেটেড আইন হিসেবে এই সমস্ত আইনগুলো রয়েছে মাইনর অ্যাক্ট। এই যখনই একটি লোকের দণ্ডের বিধান হয়, একটি লোককে সাজা দেওয়া হয়, তার সাথে কিন্তু সাক্ষ্য আইন, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, পিআরবি, অস্ত্র আইন, এগুলো একটি না একটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকে। তারই ধারাবাহিকতায় 1878 সালে এই আইনটি করা হয়। অর্থাৎ কেহ অবৈধ অস্ত্র আহ উৎপাদন, তারপরে হচ্ছে যে পরিবহন, তারপর ব্যবহার, দখলে রাখা, ইত্যাদি ইত্যাদি। এই অবৈধ অস্ত্র, আসলে অস্ত্র নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেক ধরনের আহ কন্দল, দ্বন্দ্ব কিংবা খুন এমন ঘটনা ঘটে থাকে। সুতরাং এই অস্ত্রের যে বিধিবিধান রয়েছে, সেটি 1878 সালের অস্ত্র আইনে দেয়া আছে। আমি শুরুতে বলবো, চার ধারা রয়েছে সংজ্ঞা। পাঁচ ধারায় বলা আছে বিনা লাইসেন্সে বা অননুমোদিত উৎপাদন, রূপান্তর ও বিক্রয় নিষিদ্ধ। ছয় ধারায় বলা আছে বিনা লাইসেন্সে বা বিনা অনুমতিতে আমদানি রপ্তানি করা নিষিদ্ধ। 10 ধারায় বলা রয়েছে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ পরিবহনের নিষেধাজ্ঞা। 11 ধারা রয়েছে তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। 12 ধারা রয়েছে সন্দেহজনকভাবে অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেপ্তার। 13 ধারা রয়েছে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ। 14 ধারা রয়েছে অননুমোদিত বা বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র দখলে রাখা। 15 ধারা রয়েছে কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র রাখা নিষেধ। 18 ধারা রয়েছে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ। 19 ধারায় রয়েছে এই আইনের 5, 6, 10, 13, 14, 15, 16, 17 ধারা লঙ্ঘনের শাস্তি। আর 19 রয়েছে এই আইনের 6, 13, 14, 15 ধারা লঙ্ঘনের শাস্তি। 20 ধারা রয়েছে গোপনে 5, 6, 10, 14 দ্বারা লঙ্ঘনের শাস্তি। বিশেষ পয়ে আছে কতিপয় ক্ষেত্রে শাস্তি বা দণ্ডের পরিমাণ বৃদ্ধি বা বর্ধিত দণ্ড। 25 ধারায় রয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটককরণ। 30 ধারায় রয়েছে এই আইনের 19 ধারার অনুচ্ছেদ অধীনে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে তল্লাশির পদ্ধতি। আর 30-এর ভয়ে আছে অপরাধ তদন্তের সময়সীমা। প্রিয় ভিউয়ার্স, এই ছিল শিরোনাম। আমরা খুব বিস্তারিত আলোচনায় যাব। 4 ধারায় সংজ্ঞা রয়েছে। আগ্নেয় অস্ত্র বা অস্ত্র, এই অস্ত্র বলতে আসলে আমরা যেটি পিস্তল বা রাইফেল, বন্দুক কিংবা এই জাতীয় মরণাস্ত্র আমরা আসলে সাধারণত বুঝে থাকি। কিন্তু অস্ত্রের সংজ্ঞা কিন্তু সে কথা বলেনি। অস্ত্রের সংজ্ঞা বলা আছে এই আইনে কামান বলতে সকল হালকা কামান, মোটরস, ওয়াল পিসেস, মাইক্রো লিসেস, মেশিন গান ও অন্যান্য যুদ্ধাস্ত্র এবং তাদের সব ধরনের উচ্চ যন্ত্রাংশ, তাদের বাহন, বাহনের গাড়ি, নিক্ষেপণ মঞ্চ, যন্ত্রপাতি এবং সব ধরনের গোলাবারুদ, কার্তুজ ইত্যাদি অন্তর্ভুক্ত হবে। আর অস্ত্র শস্ত্র বলতে আহ সব ধরনের আগ্নেয়াস্ত্র, যেমন বেয়নেট, তরবারি, ছোরা, বর্ষা, ফলক, তীর, ধনুক, কামান, তারপরে যন্ত্রের খুচরা যন্ত্রাংশ সমূহ, অস্ত্রের নির্মাণের যন্ত্রপাতিকেও
বুঝাবে। এখন আপনাদের এমসিকিউতে যদি আসে যে এর মধ্যে কোনটি অস্ত্র শস্ত্রের মধ্যে পড়ে, এখন বেয়নেট থাকলে অস্ত্র পড়বে, তরবারিও পড়বে, আগ্নেয়াস্ত্র পড়বে, ছোরা, বর্ষা, বর্ষাফলক, তীর, ধনুক এবং খুচরা যন্ত্রাংশ ইত্যাদি ইত্যাদি। এই মূল বই পড়ানোর উদ্দেশ্য হলো যে আপনাদের মাথায় গেঁথে যাওয়া। আর গোলা বারুদ, গোলা বারুদ বলতে সকল দ্রব্য, বিশেষ করে টর্পেডো ও সাবমেরিনে ব্যবহারের জন্য বিশেষভাবে প্রস্তুত দ্রব্য দিয়ে রকেট, বন্দুকের প্রয়োজনীয় পদার্থ, ডিনামাইট, অন্যান্য বিস্ফোরক পদার্থ, পারকিউশন পারকিউশন ক্যাপ, ঘর্ষণ করার নল, ফিউজ, গোলা বারুদ প্রস্তুত করার যন্ত্রপাতি এবং সরঞ্জামাদিকে বোঝাবে, তবে সীসা, গন্ধক বা সল্ট মেটেরিয়াল অন্তর্ভুক্ত হবে না। সামরিক সরঞ্জাম, সামরিক সরঞ্জাম বলতে এই আইনের যে কোনো ধারায় বর্ণিত বা ব্যবহৃত সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য, সরকার কর্তৃক বিভিন্ন সময়ে সরকারি গেজেট প্রকাশিত বিভিন্ন মারফত যে দ্রব্যকে এই আইনের অন্তর্ভুক্ত বা আওতাভুক্ত করবেন সে সমস্ত দ্রব্যকে বোঝাবে। এখানে তিনটি ভিন্ন ভিন্ন কথা বলা আছে, কোনগুলো কামানের অন্তর্ভুক্ত হবে, কোনগুলো অস্ত্রশস্ত্র হবে, কোনগুলো গোলা বারুদ হবে, কোনগুলো সামরিক সরঞ্জাম হবে। এ বিষয়ে বিস্তারিত 4 ধারার সংজ্ঞায় বলা আছে। আপনাদের যদি পরীক্ষায় কোনো সংজ্ঞা টিকা এরকম আসে, হ্যাঁ, আপনারা অবশ্যই 4 ধারা ব্যবহার করবেন। যে কোনো সংজ্ঞা এই অস্ত্র আইনের 4 ধারায় কিন্তু বলা রয়েছে যে অস্ত্র কোনটি, গোলা বারুদ কোনটি, সামরিক সরঞ্জাম কোনটি, কামান কোনটি, ইত্যাদি ইত্যাদি। এরপর রয়েছে বিশেষ করে বিভিন্ন সময় সরকারি গেজেটে প্রকাশিত বিভিন্ন মারফতের দ্রব্যকে এ ধারায় আওতাভুক্ত করতে হবে। সরকারি গেজেটে প্রকাশিত বিভিন্ন মারফত, সীসা, গন্ধক, সল্ট, এটা প্রতীকী এই ধরনের আওতাভুক্ত করবেন, তখন এগুলো বুঝাবে। লাইসেন্স, দেখেন লাইসেন্স কাকে বলে। লাইসেন্স বলতে এই আইনের অধীনে দেওয়া লাইসেন্স অনুমতি পত্র বোঝাবে, এবং লাইসেন্স কৃত বলতে অস্ত্র সম্পর্কে অনুরূপ লাইসেন্স দেওয়া হয়েছে বা দান করা হয়েছে উহাকে বোঝাবে। আমাদের সংজ্ঞা গেল, এবার আসি মূল আলোচনায়। 5 ধারা, অস্ত্র আইনের 5 ধারায় বলা আছে বিনা লাইসেন্সে বা অননুমোদিত উৎপাদন, রূপান্তর ও বিক্রয় নিষিদ্ধ। বৈধ লাইসেন্স ব্যতীত কেহ কোনো অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম প্রস্তুত, রূপান্তর, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রস্তুত, মজুদ করতে পারবে না এবং বিক্রয়ের জন্য প্রদর্শন করতে পারবে না। তবে কারো ব্যক্তিগত ব্যবহারযোগ্য অস্ত্রশস্ত্র বা গোলা বারুদ এমন কোন ব্যক্তির নিকট বিক্রয় করা নিষিদ্ধ হবে না। অনুরূপ অস্ত্রশস্ত্র বা গোলা বারুদ রাখা এই আইনের তার উপরে কোনো নিষেধাজ্ঞা আরোপিত হয় নাই। কিন্তু এই আইনের 27 ধারার ব্যতিক্রম অনুসারে অস্ত্রশস্ত্র রাখার অধিকারী সে ব্যক্তি ব্যতীত কারো নিকট অস্ত্রশস্ত্র বিক্রয় করলে প্রত্যেক বিক্রেতাকে অনতিবিলম্বে অনুরূপ ক্রেতার নাম, ঠিকানা সহ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট বা নিকটবর্তী ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নোটিশ দিতে হবে। এখন 5 ধারায় বলা রয়েছে যে বিনা লাইসেন্সে এই অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় নিষিদ্ধ। আপনার যদি লাইসেন্স না থাকে তাহলে আপনি অস্ত্র বা গোলা বারুদ এটি রূপান্তর করতে পারবেন না, বিক্রয় করতে পারবেন না, প্রস্তুত করতে পারবেন না, মজুদ রাখতে পারবেন না। এখন বিক্রয় করতে হলে যার নিকট বিক্রয় করা, অর্থাৎ এই ডিলাররা এই অস্ত্র ক্রয় করতে পারেন। এখন অস্ত্রের যারা ডিলার রয়েছেন, আপনি যে কোনো মানুষকে পেলেই কিন্তু আপনি অস্ত্রটি বিক্রয় করতে পারবেন না, কারণ অস্ত্র যিনি ক্রয় করবেন তার কিন্তু আর্মসের পারমিশন থাকতে হবে। কারণ এই অস্ত্র রাখার জন্য পারমিশনের জন্য প্রথম কিন্তু আহ পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার ক্লিয়ারেন্স লাগে, তারপরে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটের ক্লিয়ারেন্স লাগে। এরপরে পুলিশ যে তদন্তটি করে যে আপনি একটি অস্ত্র, রাইফেল হতে পারে, বন্দুক হতে পারে, কিংবা পিস্তল হতে পারে, শটগান হতে পারে, কত ধরনের অস্ত্র রয়েছে, সেই অস্ত্র আপনি আপনার জন্য আসলে প্রয়োজনীয় কিনা এটি পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা বিবেচনা করেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই অস্ত্রটি আপনি বহন করতে পারবেন কিনা। 3 নম্বর হচ্ছে যে সরি, এই অস্ত্রটি আপনার রাখার মতো ক্যাপাসিটি রয়েছে কিনা, অর্থাৎ আপনার একটি কুড়ে ঘর, ভাঙা ঘর, আপনি একটি পিস্তল রাখলেন, যে কোনো সময় এই পিস্তলটি অন্য কোনো পক্ষ, ডাকাত দল কিংবা কোনো দুর্বৃত্তদের হস্তগত হতে পারে, সেজন্য আপনাকে কিন্তু এর বৈধ লাইসেন্স দেওয়া হবে না। সুতরাং যার লাইসেন্স থাকবে তিনি কিন্তু এটি ক্রয় করতে পারবেন। আর শেষের দিকে বলছে, যদি আহ যে ব্যক্তি ক্রয় করার কথা না সেই ব্যক্তির নিকট যদি এটি
বিক্রয় করতে আপনি যান এবং এই বিক্রেতাকে অনতিবিলম্বে জেলা ম্যাজিস্ট্রেট সহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করতে হবে যে XYZ যে অমুক এক ব্যক্তি একটি রাইফেল বা পিস্তল বা বন্দুক কিংবা শটগান এটি বিক্রয় করার জন্য এসেছে, আমি এটি ক্রয় করতে যাচ্ছি বা ক্রয় করব। অর্থাৎ লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি উৎপাদন করতে পারবে না, কোনো অস্ত্রের রূপান্তর করতে পারবে না, পরিবর্তন পরিমার্জন করতে পারবে না, এটি বিক্রয় করতে পারবে না। তাহলে আমরা 5 ধারা সকলে মনে রাখতে পারবো যে বিনা অনুমতিতে উৎপাদন, তারপরে হচ্ছে রূপান্তর আর বিক্রয় করা যাবে না। আর 4 ধারা রয়েছে বিভিন্ন সংজ্ঞাসমূহ। 6 ধারা দেখেন, 6 ধারা বলছে যে বিনা লাইসেন্স বা অননুমোদিত আমদানি রপ্তানি নিষিদ্ধ। আজকের একটি ক্লাসে আপনাদের অস্ত্র আইন শেষ করে দেবে ইনশাল্লাহ। একটু ধৈর্য সহকারে সবাই শুনবেন। আমার এই ক্লাস শুনলে আশা করবো কারোর বই আর পড়তে হবে না বা কোনো ভিডিওটি শুনতে হবে না, খেয়াল করে শুনলেই হবে। 4 ধারা আমরা সংজ্ঞা পড়ে আসছি। 5 ধারা বলছি যে বিনা অনুমতিতে উৎপাদন, রূপান্তর এবং বিক্রয় করা যাবে না। 6 ধারা এসে বলছে যে বিনা লাইসেন্সে আমদানি রপ্তানি নিষিদ্ধ। অর্থাৎ আপনার যদি লাইসেন্স না থাকে, আপনি যদি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স প্রাপ্ত না হন, তাহলে আপনি এই আহ, এই অস্ত্র আপনি আমদানি কিংবা রপ্তানি করতে পারবেন না। কোনো বৈধ লাইসেন্স দেওয়া অনুমতি বর্ণিত পদ্ধতি পরিমাণ ব্যতীত কোনো ব্যক্তি স্থলপথে, নৌপথে, বিমানপথে কোনো অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম বাংলাদেশ হতে আমদানি করতেও পারবে না, বাংলাদেশ থেকে রপ্তানি করতেও পারবে না। ব্যক্তিগত প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ আমদানি রপ্তানি বৈধ আইনশৃঙ্খলভাবে অস্ত্রশস্ত্র গোলাবারুদ রাখার অধিকার কোন ব্যক্তি তার ব্যক্তিগত ব্যবহারের জন্য একমাত্র কামান ব্যতীত যুক্তিসঙ্গত পরিমাণ অস্ত্রশস্ত্র গোলাবারুদ আমদানি বা রপ্তানি করলে সেই ক্ষেত্রে এই ধারার প্রযোজ্য হবে না। কিন্তু শুল্ক বিভাগের বা কালেক্টরেট বিভাগের সরকারি ক্ষমতাপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা বা যে কোনো সময় অস্ত্রশস্ত্র গোলাবারুদ আটক করতে পারেন, সেই সরকারি আদেশ না পাওয়া পর্যন্ত আটক রাখতে পারবে না। এখানে বলা রয়েছে যে কামান ব্যতীত যদি আপনি বৈধ অস্ত্রের মালিক হন এবং যদি আপনার লাইসেন্স থাকে এবং এটি যদি আপনাকে কর্তৃপক্ষ পারমিশন দেয়, সেক্ষেত্রে এটি আপনি নিজের ব্যক্তিগত অস্ত্র হলে আমদানি রপ্তানি করতে পারবেন। আর যদি আপনার লাইসেন্স না থাকে, তাহলে বাংলাদেশের মধ্যে হোক বাংলাদেশের বাইরে হোক আপনি কোথাও এই অস্ত্র নিয়েও আসতে পারবেন না, কোথাও পাঠাতেও পারবেন না। তাহলে আপনার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়ে যাবে। সে কথাই বলা রয়েছে 6 ধারায়। আর 7 ধারাটি এখানে আসেনি, আপনি শুনে রাখেন। 7 ধারাটি হচ্ছে যে আহ, সরকারি কোনো গুদাম ঘরে বা সরকারি কোনো জায়গায় আপনি অস্ত্র অনুমতির বাইরে রাখতে পারবেন না, সেই কথাটি বলা রয়েছে 7 ধারায়। 10 ধারা আসি আমরা। 10 ধারা বলা আছে অস্ত্র গোলাবারুদ পরিবহনের উপরে নিষেধাজ্ঞা। ওখানে কি ছিল? আমদানি রপ্তানি, আর এটি হয়েছে পরিবহন। সরকার বিভিন্ন সময় সরকারি গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তির মারফত সমগ্র বাংলাদেশ অথবা উহার যে কোনো অংশে অঞ্চলে সম্পূর্ণরূপে অথবা কেবল লাইসেন্স প্রাপ্ত ব্যতীত ব্যক্তি বা অননুমোদিত পরিমাণ পদ্ধতি ব্যতীত সব ধরনের গোলাবারুদ অথবা সরঞ্জাম পরিবহন, নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধ করতে পারেন। কি বলছেন? যে বাংলাদেশের সরকার গেজেটের মাধ্যমে বা প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের যে কোনো অঞ্চলে এই লাইসেন্স ব্যতীত কোনো অস্ত্র পরিবহন, গোলাবারুদ এটি পরিবহন নিষিদ্ধ করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন। কেন এটি? একটি উদাহরণ দেই। ধরেন বাংলাদেশে একটি এখন বাহিনী গড় হয়েছে কিছু। এখন এরা একটি সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসী বাহিনী। তারা যে কোনো সময় যে কোনো জায়গায় হামলা করে এবং তাদের একটি গোষ্ঠী রয়েছে, তাদের অস্ত্র রয়েছে, তারা অবৈধ। এখন আপনি যদি কোনো ডিলার হয়েও বারবার ওই পথ দিয়ে অস্ত্র আসা নেওয়া করেন, আনা নেওয়া করেন, তাহলে আপনার এই অস্ত্র যদি ওদের হাতে চলে যায়, সেটি রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে, জনমানবের জন্য হুমকি হতে পারে। বিদায় রাষ্ট্র কিন্তু এটি আপনাকে কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে কিংবা কোনো পরিপত্রের মাধ্যমে বলতে পারে যে এই রুট ব্যবহার করে অস্ত্র আমদানি রপ্তানি নিষেধ। অর্থাৎ পরিবহনের উপরে নিষেধাজ্ঞা জারি করা। আমি বোঝাতে পেরেছি আশা করি। ক্ষয় বলছে সরকারি গেজেটে প্রকাশিত অন্য কোনরূপ বিজ্ঞপ্তি বাতিল বা রদ করতে পারবেন। যদি সরকারি গেজেটে কোনো বিজ্ঞপ্তি থাকে যে হ্যাঁ এই পথ দিয়ে অস্ত্র আসা যাওয়া করবে, এখন সেটিও সরকার ইচ্ছা করলে যে কোনো সময় সেটি নিষেধাজ্ঞা জারি করতে পারেন। কিংবা কোনো এলাকা খুব ডাকাত প্রবণ,
কোন এলাকা সন্ত্রাস, কোন এলাকা আহ, একটি অবৈধ একটি পার্টি আছে যারা মানুষের জনমানবের জন্য হুমকি স্বরূপ, কিংবা যে কোনো সময় তারা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারেন, এমন যদি কোনো রুট হয়, সেই রুট দিয়ে যদি অস্ত্র আনা নেওয়ার কোনো পারমিশন থেকে থাকে, সেটি সরকার যে কোনো সময় বাতিল করে দিতে পারে। সেটি রয়েছে 10-এর ক্ষয়ে। এবার আসেন 11 ধারা, তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। বাংলাদেশ এবং যে কোনো বিদেশি রাষ্ট্রের মধ্যবর্তী সীমান্তে, এরূপ সীমান্তের অভ্যন্তরে সুবিধাজনক বলে বিবেচিত দূরত্ব অবস্থিত যে কোনো স্থানে, অর্থাৎ যেখানে সব ধরনের জাহাজ, নৌযান, ঘোড়া, গরুর গাড়ি, ভারী পশু বা সকল বক্স চালানো এবং গাইড প্যাকেজ প্রভৃতি হতে অস্ত্র, গোলাবারুদ, সামাজিক সরঞ্জাম কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা কর্তৃক তল্লাশির নিমিত্ত আটক বা আহ আবদ্ধ করা যেতে পারে, এবং এই স্থানে সরকার যে কোনো সময় তল্লাশি করার জন্য ঘাঁটি স্থাপন করতে পারবেন। তল্লাশি চৌকি বা তল্লাশি ঘাঁটি, এটি হচ্ছে যে কোনো সাধারণত এটি দেশের কোনো সীমান্ত থেকে কোনো অস্ত্র আহ অবৈধভাবে নিয়ে আসে কিনা। হতে পারে আমাদের দেশের সাথে ভারতের বর্ডার রয়েছে, মিয়ানমারের বর্ডার রয়েছে। এখন আচ্ছা, একটু মিউট হয়ে রয়েছিল, আমি সরি, আবার শুরু করছি। 12 ধারা, 12 ধারা, আগে 11 ধারাটি আমি আবার একটু রিক্যাপ করি। মিউট ছিল, আপনারা সাউন্ড শুনতে পাননি। বাংলাদেশ এবং যে কোনো বিদেশি রাষ্ট্রের মধ্যবর্তী সীমান্ত থেকে যে চেকপোস্ট স্থাপন করা হয়, অর্থাৎ তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। সরকার বিভিন্ন সময় যে রাষ্ট্রের যে সীমানা প্রাচীর আছে, যে সীমানা জলপথ, নৌপথ কিংবা স্থলপথ, এই যে পথে যদি অস্ত্র পুশ হয় কিংবা অস্ত্র পাচার হয়, এমনটি যদি সরকারের দৃষ্টিগোচর হয়, কিংবা দেশের মধ্যেও যে এমন কোনো জায়গা যেখান থেকে অস্ত্র এবং গোলাবারুদ অবৈধভাবে আনা নেওয়া হতে পারে, এটি যদি আহ, প্রতীয়মান হয়, সেক্ষেত্রে সরকার তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারেন কিংবা চেকপোস্ট স্থাপন করতে পারেন। পরীক্ষা যদি প্রশ্ন আসে যে কোন কোন ক্ষেত্রে তল্লাশি ঘাঁটি স্থাপন করা যায়, অস্ত্র আইনের 11 ধারা অনুযায়ী তল্লাশি ঘাঁটি স্থাপন করা যায় কোন কোন ক্ষেত্রে, বাংলাদেশের যে সীমানাবর্তী যে কোনো রাষ্ট্র, সেই রাষ্ট্র হতে পারে, বাংলাদেশের অভ্যন্তরে কোনো রুট, যে জায়গা থেকে অস্ত্র এবং বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় পাচার হয়ে যাওয়া, কিংবা অস্ত্র এই দেশের ভিতরে
পুশ করে দেওয়া বা অবৈধ অস্ত্র প্রবেশ করিয়ে দেওয়া যদি এমন হয়, সেক্ষেত্রে তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারে। আর 12 ধারায় রয়েছে সন্দেহজনক ভাবে অস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেপ্তার। কাকেও সন্দেহজনক ভাবে অস্ত্র গোলাবারুদ অথবা সামরিক সরঞ্জাম বহন করতে দেখলে, তার লাইসেন্স থাকুক কিংবা নাই থাকুক, তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। এটি বলা আছে প্রথম প্যারায়। দ্বিতীয় প্যারায় এসে বলছে, যে ব্যক্তি আহ অস্ত্র বা গোলাবারুদ নিয়ে ঘোরাফেরা করলেন, তিনি যদি ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার না হয়, তাহলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করে পুলিশ কর্মকর্তার নিকট বা নিকটস্থ পুলিশ স্টেশনে তাকে হাজির করতে হবে। পুলিশ স্টেশনে হাজির করার পরে তাকে পুলিশ অফিসারের কাজ হবে যে নিকটতম ম্যাজিস্ট্রেট দরবারে হাজির করা। তাহলে সন্দেহজনকভাবে যদি কারো লাইসেন্সও থাকে, সে ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, এবং গ্রেপ্তারের পরে তাকে কিন্তু অস্ত্র কেড়ে নেবে এবং ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবে। আর এই ব্যক্তি যদি ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশ অফিসার হয়, তাহলে তাকে না হয়, তাহলে তাকে ম্যাজিস্ট্রেট নিকট হাজির করবে, ইত্যাদি ইত্যাদি। এরপর রয়েছে 13 ধারা, লাইসেন্স ব্যতীত অস্ত্র বহন করা নিষেধ। আচ্ছা, কোন ব্যক্তি লাইসেন্স ব্যতীত বা লাইসেন্স অনুমোদিত পরিমাণ পদ্ধতি ব্যতীত অস্ত্র বহন করতে পারবে না। কেউ লাইসেন্স ব্যতীত বা এই ধারার বিধান লঙ্ঘন করে অস্ত্র বহন করলে যে কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা এ বিষয়ে সরকার কর্তৃক অর্পিত যে কোনো ব্যক্তি তাকে অস্ত্রমুক্ত করতে পারবেন এবং তার নিকট থেকে অস্ত্র কেড়ে নিতে পারবেন। লাইসেন্স ব্যতীত অস্ত্র বহন করা, লাইসেন্স ব্যতীত যদি কারো লাইসেন্স না থাকে, তাহলে তিনি অস্ত্র বহন করতে পারবেন না। আর সেই যদি লাইসেন্স যিনি বহন করছেন তাকে চ্যালেঞ্জ করার পরে তিনি যদি লাইসেন্স দেখাতে না পারেন, তাহলে তার অস্ত্র কেড়ে নিতে পারবেন এবং তার তাকে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশ অফিসের নিকট সোপর্দ করতে হবে। 14 ধারায় বলছে যে অননুমোদিত বা বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র রাখা। আপনার অনুমোদন নাই বা অনুমতি নাই, আপনি আগ্নেয়াস্ত্র রাখলেন, আপনার গুদামজাত করলেন, আপনার দোকানে রাখলেন, বাসায় রাখলেন, ঘরে রাখলেন, অর্থাৎ আপনার দখলে রাখলেন। যদি কোনো ব্যক্তি অননুমোদিত বা লাইসেন্স ব্যতীত অথবা এই লাইসেন্সের অননুমোদিত পরিমাণ পদ্ধতি ব্যতীত কোনো কামান বা আগ্নেয়াস্ত্র অথবা গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম স্বীয় দখলে নিয়ন্ত্রণে রাখে, সেই কথাটি বলছে সেটি রাখতে পারবে না। 14 ধারায় বলছে। 15 ধারা বলছে যে কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্র রাখা নিষেধ। কিছু কিছু জায়গায় আছে যে লাইসেন্স ছাড়াও অস্ত্র রাখা যাবে না, লাইসেন্স থাকলেও অস্ত্র রাখা যাবে না। সরকারি গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত সরকারের যে কোনো অঞ্চল, বিশেষ করে বিভিন্ন এলাকায়, সেখানে সম্প্রসারিত করতে পারেন, যার ফলে লাইসেন্স ব্যতীত বা লাইসেন্স অনুমোদিত পরিমাণ পদ্ধতি যে কোনো ধরনের অস্ত্র নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। এখন এটি কেমন হয়, ধরুন যে জাতীয় নির্বাচন চলছে কিংবা ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে, তখন কিন্তু এই অস্ত্র রাখা নিষিদ্ধ করে দেয়, যে না, এখন আর অস্ত্র আপনার কাছে রাখা যাবে না বা এই জায়গায় অস্ত্র রাখা যাবে না। এটি সরকার যদি মনে করে যে লাইসেন্সের যদি কারো থাকে, কোন অস্ত্রের লাইসেন্স থাকার পরেও তিনি এটি নিষেধাজ্ঞা জারি করতে পারেন। 16 ধারায় বলছে যে কতিপয় ক্ষেত্রে অস্ত্র থানায় অথবা ডিলারের নিকট জমা দিতে হবে। অর্থাৎ কোন ব্যক্তির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হোক বা বাতিল হওয়ার কারণে যদি পুনর্ধারণের অধীন নোটিশ জারি করে কিংবা তার পক্ষে অস্ত্র বা গোলাবারুদ সামগ্রী রাখা বেআইনি হয়ে পড়ে, তিনি কাল বিলম্ব না করে গোলাবারুদ নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা রাখবেন। এক। 2 নম্বর বলছে যে এই বিধান অনুযায়ী অস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জাম যার নিকট রয়েছে, তিনি সরকার কর্তৃক প্রণীত বিধিমালা মেয়াদ উত্তীর্ণর পূর্বে যে কোনো সময় অস্ত্র জমাদানকারী ব্যক্তি জমাকৃত অস্ত্র বা তার দখলে বা অধিকারে রাখা বৈধ বা আইনসঙ্গত হয়ে থাকলে সেগুলি ফেরত পাওয়ার জন্য বা ফেরত নেওয়ার জন্য অধিকারী। আর 2 বলছে যে ব্যক্তির পক্ষে উহা রাখা বৈধ বা আইনসঙ্গত, তার নিকট বিক্রয় বা অন্য হস্তান্তর করার ক্ষমতা অর্পণ করতে পারবে। বিক্রয় লব্ধ অর্থ এই 24 ধারা অনুযায়ী যে মালামাল বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া না হয়ে থাকলে, সেক্ষেত্রে তিনি ফেরত দিতে পারবেন, বিক্রি বা হস্তান্তর করা যাবে না। এই 16 ধারায় বলছে যে কতিপয় ক্ষেত্রে অস্ত্র থানায় অথবা লাইসেন্সপ্রাপ্ত ডিলার নিকট জমা দিতে হবে যদি মেয়াদ শেষ হয়ে যায়। অর্থাৎ যে মেয়াদ শেষ হয়ে গেলে কিংবা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে লাইসেন্সের, সেক্ষেত্রে তিনি থানায় এটি জমা দিবেন। বা তিনি যদি বিক্রি করতে চান, এটি বৈধ ডিলারের নিকট বা বৈধ ব্যক্তির নিকট এটি বিক্রি করতে পারবেন, এটি হস্তান্তরিত করা যাবে, ইত্যাদি। এটি 16 ধারায় বলা রয়েছে।
আরো কথা বলা আছে যে যে সকল অস্ত্র ফেরত দেওয়া বা হস্তান্তরিত করা না হয় সেগুলো সরকার কর্তৃক বাজেয়াপ্ত হবে। অর্থাৎ এমন লোক, ধরেন বৃদ্ধ লোক, আমার একটি জানা রয়েছে যে আমার এক নানা শ্বশুর হয় সম্পর্কে, তার একটি বন্দুক ছিল। তিনি মারা যাওয়ার আগে আগে এই অস্ত্রটি তার জন্য বহন করা সম্ভব হচ্ছিল না, এবং তার যারা উত্তরাধিকারী ছিলেন তারা এটি নিতে রাজি ছিল না। তখন কিন্তু এটি তিনি থানায় জমা দিয়ে দিয়েছিলেন, এবং এটি কিন্তু সরকার কর্তৃক এটি গ্রহণ করা হয়, সরকার নিয়ে নেয়। 4-এর 1 ধারায় বলা আছে যে এই বিধান কার্যকর করার জন্য সংগতি রক্ষা করে সরকার প্রয়োজনে বিধিমালা প্রণয়ন করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। আর 18 ধারা রয়েছে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করো। লাইসেন্স সরাসরি বাতিল করে দিতে পারবে এবং সাময়িক স্থগিত করতে পারবে। কোন কোন ক্ষেত্রে পারবে আমরা একটু শুনি। কোন লাইসেন্স নিম্নলিখিত ক্ষেত্রে বাতিল বা সাময়িকভাবে কার্যকারিতা স্থগিত করা যেতে পারে। নাম্বার 1, জননিরাপত্তা শান্তি শৃঙ্খলা নির্বিঘ্ন নিশ্চিত করার জন্য প্রয়োজন বোধ করলে লাইসেন্স দানকারী কর্মকর্তা, তার অধীনস্থ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা জেলার কোন ম্যাজিস্ট্রেট যথাযোগ্য কারণ লিপিবদ্ধ করে অনুরূপ কোন লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে উহার কার্যকারিতা স্থগিত রাখতে পারেন। এই ধারাতে কিন্তু প্রশ্ন আসে কোন কোন ক্ষেত্রে লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত করা হয়। জননিরাপত্তা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত নিশ্চিত করার জন্য সরকার প্রয়োজন মনে করলে তার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা জেলা ম্যাজিস্ট্রেট যথাযথ কারণ লিপিবদ্ধ করে লাইসেন্স বাতিল করতে পারবে কিংবা সাময়িকভাবে কার্যকারিতা স্থগিত করতে পারবেন। অর্থাৎ ধরেন এমন লোকের কাছে একটি পিস্তল রয়েছে, সেই লোকটির বৈধ লাইসেন্সও রয়েছে, কিন্তু এই লোকটি সমাজের জন্য কুলাঙ্গার, সমাজের জন্য খারাপ মানুষ, কিংবা এই মানুষ দ্বারা যে কোনো সময় জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি যদি যথাযোগ্য রিপোর্ট জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে বা জেলা পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা বরাবরে এমন কোনো নিউজ থাকে, তাহলে এই লাইসেন্স বাতিল করতে পারে কিংবা সাময়িকভাবে এর লাইসেন্স স্থগিত করে রাখতে পারে। হয় বলছে যে এরূপ লাইসেন্সধারী কোনো ব্যক্তি এই আইনের অধীনে কোনো অপরাধের দায়ে জজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষী সাব্যস্ত বা দণ্ডিত হলে ম্যাজিস্ট্রেট সে লাইসেন্স বাতিল করতে পারে বা সাময়িক স্থগিত করতে পারেন। এরূপ ক্ষেত্রে সরকারি গেজেট প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত সরকার অনুরূপ সকল লাইসেন্স অথবা যে কোনো লাইসেন্স সমগ্র বাংলাদেশ নৌকার যে কোনো এলাকায় অঞ্চলের জন্য বাতিল বা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করতে পারে। আপনারা শুধু এতটুকু জানলেই হবে যে 18 ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি লাইসেন্স প্রাপ্ত হওয়া সত্ত্বেও তার এই অস্ত্র দ্বারা জননিরাপত্তার শান্তি বিঘ্নিত হতে পারে, এবং এটি যদি লাইসেন্সিং কর্মকর্তা বা জেলা ম্যাজিস্ট্রেট কিংবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টিগোচর হয়, তখন এটি বাতিলও করা যেতে পারে এবং সাময়িকভাবেও স্থগিত রাখা যেতে পারে। 19 ধারা এবং 19-এর ক ধারা কিন্তু শাস্তির ধারা। আপনার সব সময় মনে রাখবেন 19 এবং 19-এর শর্ট হাইফেন ক একটা পার্থক্য আসে। 19 ধারা কি বলা আছে দেখেন। এই আইনের 5, 6, 10, 13 ধারা হইতে 17 ধারা লঙ্ঘনের শাস্তি, এতক্ষণ যেগুলো আমরা পড়ে আসলাম, যদি কোনো ব্যক্তি এগুলো লঙ্ঘন করে, অর্থাৎ বিনা অনুমতিতে উৎপাদন, রূপান্তর, বিক্রয়, তারপরে যদি এটি যদি পরিবহন করে, বহন করে, তারপরে 10 ধারা বলছে যদি পরিবহন করে, এবারে 13 ধারা থেকে 17 ধারা যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এগুলো যদি লঙ্ঘন করে, তাহলে এই ব্যক্তি আহ যে আপনার এই 19 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবে। 13 ধারা যে আপনার আদেশ অমান্য করে যদি এটি বহন করে, 14-15 ধারা লঙ্ঘন করে যদি সামাজিক সরঞ্জাম নিজ দখলে রাখে, 17 ধারা লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি ভুল তথ্য লিপিবদ্ধ করে, এরপরে আছে যে আহ, যদি এটি প্রদর্শন করতে ব্যর্থ হয় যখন প্রদর্শন করতে বলে, আর 14-16 ধারা অধীনে অস্ত্র শৃঙ্খলা সামরিক সরঞ্জাম যদি ব্যর্থ হয় চাওয়ার পরে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা এই 19 ধারায় পড়বো যে এই আইনের 5, 6, 10, তারপর হচ্ছে 13 থেকে 17 ধারা পর্যন্ত যদি কোনো লঙ্ঘন করে, তাহলে এই 17 ধারা যে বিষয়গুলো বলা রয়েছে সেগুলো লঙ্ঘন করলে 19 ধারা অনুযায়ী শাস্তি অপরাধ দেবে। 19-এর কয় বলছে কতিপয় ক্ষেত্রে অস্ত্রাস্ত্রের ক্ষেত্রে আইনের 6, 13, 14, 15 ধারা লঙ্ঘনের শাস্তি। 19 ধারা যাই থাকুক না কেন, যদি কোনো ব্যক্তি এই আইনের 6, 13, 14 এবং 15 ধারা লঙ্ঘন করে, তাহলে 19-এর শর্ট আইপিন অনুযায়ী
তার যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের কম মেয়াদের যে কোনো কারাদণ্ড, এটি সশ্রম এবং বিনাশ্রম হতে পারে। এরপরে আহ বিশ্বের কয়ে বলছে বর্ধিত শাস্তি। আপনারা সকলে জানবেন যে অস্ত্র আইনের বিশেষ কয় আছে বর্ধিত শাস্তি। এই আইনে যাই থাকুক না কেন, 13 ধারার বিধান অমান্য করে বা লঙ্ঘন করে কেউ পিস্তল, রিভলভার, শটগান, রাইফেল বা অন্য কোনো আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে 14-15 ধারা লঙ্ঘন করলে যদি তার নিয়ন্ত্রণে রাখে, তাহলে তাকে আহ পুনরায় শাস্তি হিসেবে আহ যাবজ্জীবন কারাদণ্ড এবং স্বল্পমেয়াদে যা 14 বছর পর্যন্ত হতে পারে, এবং সেটি জরিমানাও হতে পারে, জরিমানা নাও হতে পারে। তাহলে বিশ্বের কয় বলছে যে যদি কোনো ব্যক্তি আহ শাস্তি পাওয়ার পরেও, অর্থাৎ এই অস্ত্র আইনে 13 ধারা অমান্য করা বা লঙ্ঘন করার পরে যদি আবার সে এই আইনের 14-15 ধারা অমান্য করে আগ্নেয়াস্ত্র তার দখলে রাখেন, তাহলে এই বিশেষ কদার অনুযায়ী তাকে বর্ধিত সাজা দেওয়া যাবে। যে সাজাটি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং স্বল্প মেয়াদে 14 বছর পর্যন্ত হতে পারে, জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডনীয় হতে পারে। 25 ধারায় বলা আছে ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি আটক করুন। কোন ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে তার এলাকাধীন ব্যক্তির বসবাসকারী কোনো ব্যক্তির নিকট দখলে বেআইনি অবৈধ অস্ত্র শস্ত্র গোলাবারুদ সরঞ্জাম রয়েছে, তাহলে তিনি সেগুলি আটকের নির্দেশ দিতে পারবেন এবং প্রয়োজন মনে করলে তার হেফাজতে নিতে পারবেন। এরূপ তল্লাশি কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো সরকারের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে হতে হবে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি করুন আর আটক করুন। কোন জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন বা জানেন বা তিনি যদি জ্ঞাত হন যে তার এলাকায় অবৈধ অস্ত্রশস্ত্র রয়েছে এবং সেই অস্ত্রশস্ত্রের গোলাবারুদের লাইসেন্স থাকার পরেও যদি মনে করেন যে এটি এটি বিপজ্জনক, তাহলে সেটি কিন্তু তার হেফাজতে নিতে পারবেন এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি করতে পারবেন, আটক করতে পারবেন। এরপর রয়েছে 30-এর খ। খ ধারাটি একটু ইম্পর্টেন্ট, তদন্তের সময়সীমা। এই অস্ত্র আইন প্রশ্ন আসতে পারে যে অস্ত্র আইনে তদন্তের সময়সীমা আলোচনা করো, কিংবা কতদিন পর্যন্ত অস্ত্র আইনে মামলা হলে তদন্ত জন্য তদন্তকারী কর্মকর্তা সময় পাবেন। ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নং আইন বা প্রচলিত অন্য কোন আইনে ভিন্নতা যা থাকুক না কেন, এই আইনে তদন্তের বিষয় হচ্ছে অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময় হাতে নাতে পুলিশ কর্তৃক ধৃত হলে বা ব্যক্তি কর্তৃক ধৃত হলে, তার নিকট সোপর্দ হলে বা তার প্রতি 15 দিনের মধ্যে কার্য সম্পন্ন করতে হবে। অর্থাৎ অস্ত্র শস্ত্র সহ যদি কোনো ব্যক্তিকে পুলিশ হাতে নাতে ধরে, তাহলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। অভিযুক্ত ব্যক্তি বা অপরাধ সংগঠনের সময় হাতে নাতে ধৃত না হলে অপরাধ সংগঠন সংক্রান্ত প্রাথমিক তথ্য প্রাপ্তির জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক ওই অপরাধের তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হতে 60 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। তাহলে আমরা মনে রাখবো যে অপরাধীকে যে অস্ত্র শস্ত্র সহ যদি হাতে নাতে গ্রেপ্তার করা হয়, তাহলে 15 কার্য দিবসের মধ্যে তাকে তদন্ত শেষ করতে হবে তদন্তকারী কর্মকর্তাকে। আর যদি হাতে নাতে ধরা না হয়, ধরতে না পারে, সেক্ষেত্রে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এই ছিল আজকের মতো আমাদের আহ মোটামুটি আলোচনা। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি আরেকটু শিরোনাম শেষ করি, তারপর ক্লাস শেষ করে দিচ্ছি। 4 ধারা রয়েছে সংজ্ঞা, আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ, কামান, অস্ত্রশস্ত্র ইত্যাদি। 5 ধারা রয়েছে বিনা লাইসেন্সে বা অননুমোদিত উৎপাদন, রূপান্তর, বিক্রয় নিষিদ্ধ। 6 ধারা রয়েছে বিনা লাইসেন্সে বা অননুমোদিত আমদানি রপ্তানি নিষিদ্ধ। 10 ধারা রয়েছে অস্ত্রশস্ত্র, গোলা বারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। 11 ধারা রয়েছে তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। 12 ধারা রয়েছে সন্দেহজনকভাবে অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেপ্তার। 13 ধারায় রয়েছে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ। 14 ধারা রয়েছে অননুমোদিত বা বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র দখলে রাখা। 15 ধারা রয়েছে কতিপয় স্থানে লাইসেন্স ইত্যাদি রাখা নিষিদ্ধ। 18 ধারা রয়েছে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ। 19 ধারা রয়েছে এই আইনের 5, 6, 10, 13, 17 ধারা লঙ্ঘনের শাস্তি। 19-এর কয়ে রয়েছে 6, 13, 14, 15 ধারা লঙ্ঘনের শাস্তি। 20 ধারায় রয়েছে গোপনে 5, 6, 10, 14, 15 ধারা লঙ্ঘনের শাস্তি। 20-এর কয়ে রয়েছে বর্ধিত সাজা বা বর্ধিত দণ্ড। 25 ধারা রয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটককরণ। এবং 30-এর ক্ষয়ে রয়েছে অপরাধের তদন্তের সময়সীমা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের মতো আমাদের ক্লাস।